ভারতে পালিয়ে যান শামীম ওসমান ও নভেল। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন উপায়ে দেশ থেকে পালিয়েছেন সাবেক মন্ত্রী এমপি সহ দলটির অনেকেই। এদের মধ্যে নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নভেল দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। গত ৩ আগস্ট শামীম ওসমান দেশ ছেড়েছেন বলে চাউর হয়েছিল, কিন্তু সেদিন তিনি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান তিনি দেশেই আছেন। ৫ সেপ্টেম্বর সরকার পতনের ঠিক ১ মাসের মাথায় তাকে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগায় দেখা গেছে। জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তায় রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান। তিনি এখন দিল্লি অবস্থান করছেন। দালালদের সহায়তায় গত ৮ সেপ্টেম্বর নভেল ও বিপ্লব বড়ুয়া ভারতে পৌঁছান। পরে তারা বারাসাত এলাকায় চট্টগ্রামে জন্মনা ভারতীয় নাগরিক জৈনক জুয়েলের বাড়ি গিয়ে ওঠেন। এক পর্যায়ে ভারতে চিকিৎসাধীন বিপ্লব বড়ুয়ার ভাই এবং চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক বিদ্যুৎ বড়ুয়া সেখানে এসে তাদের সঙ্গে যোগ দেন। স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা যায় সাতক্ষীরার কালারোয়া, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার সীমান্তের কয়েকটি জায়গা মানব পাচারের জন্য দালাল চক্রের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। স্থল ও জলপথে এসব এলাকা দিয়ে অনেকটা প্রকাশ্য সীমান্ত পারাপার হয়ে থাকে। স্বাভাবিক সময় এসব ঘাট দিয়ে পাসপোর্ট ছাড়া ভারত যেতে মাথা পিছু ১০ থেকে ৫০ হাজার টাকা খরচ হয়। তবে বর্তমান পরিস্থিতিতে টাকার অঙ্ক বেড়েছে। আওয়ামী লীগের নেতারা ৫ থেকে ২০ লাখ টাকার চুক্তিতে ভারতে ঢুকছেন। নির্দিষ্ট টাকা পেলে দালাল চক্রের সদস্যরা নৌকা যোগে নির্বিঘ্নে ভারতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পরে ভারতীয় অংশের দালালরা গোপন পথে শহরে যার বাস রুট দেখিয়ে দেয়। কেউ কেউ ভারতে গিয়ে মাসিক চুক্তিতে কারো বাসা বাড়িতে নিরাপদে থাকার ব্যবস্থাও করে দেয়। জানতে চাইলে কলারোয়ার ভাদিয়ালি সীমান্ত এলাকার বাসিন্দা লুৎফর আলী বলেন, সন্ধ্যার পর থেকে এলাকা অরক্ষিত থাকে। এ সময় গাড়িতে করে বহিরাগত অনেকেই আসেন। তাদের কেউ কেউ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে আওয়ামী লীগের নেতারা এ পথে ভারতে ঢুকছেন জানার পর স্থানীয় বাসিন্দারা সতর্ক অবস্থায় আছেন। সন্দেহভাজন কাউকে দেখলে বিজিবি ক্যাম্পে খবর দেওয়া হচ্ছে। এদিকে ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসি পদায়নের খবর ভুয়া, দাবি জনপ্রশাসন সচিবের। ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়নের খবরটি ভুয়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। ৩ কোটি টাকার চেক দিয়ে ডিসির পদায়ন নিয়ে সোমবার সচিবালয় সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব একথা জানান। সিনিয়র সচিব বলেন, সম্প্রতি কালবেলা পত্রিকাটি একটি বড় ধরনের গুজব ছড়িয়েছে, ছবি দিয়ে একেবারে ভাইরাল নিউজ করেছে। এ ব্যাপারে আমি আপনাদের অনুরোধ করব, একটা খবর দেওয়ার আগে ভেরিফিকেশন করা। এটা কিছুই ছিল না, এটা একটা ভুয়া খবর এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের একটা খবর ছাপিয়ে আপনাদের সম্পর্কে একটি প্রশ্নবোধক এসে যায়। মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, এখানে কি ছিল? একজন, ওনার নাম মির্জা সাবেদ আলী, একটা ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন পদ্মা ব্যাংকে। ২০০০ টাকা দিয়ে অ্যাকাউন্টটি খুলেছিলেন ২০২৩ সালে। যেদিন তদন্ত করা হয় সেই অ্যাকাউন্টে ব্যালেন্স ছিল 0 টাকা, কোনো টাকা নেই। এই ধরনের নিউজ করে জাতিকে বিভ্রান্ত করে কি লাভ? এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই রিপোর্টও পাওয়া গেছে। ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন ফর্ম পূরণ না করে তার অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছিল। যে ঠিকানা দেওয়া হয়েছিল সেই ঠিকানায় সে আদৌ থাকে না। সেই লোকের ওই দিন থেকে মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে। যে ৩ কোটি টাকার চেক দিতে পারে সে কি এত হালকা হবে? সিনিয়র সচিব বলেন, এক কথায় বলে দিতে পারি, ভুয়া একটি বিষয়কে জাতীয় পর্যায়ে এনে মানুষকে বিব্রত করা হয়েছে। এতে কেউ ছোট হয় না, দিন শেষে যারা এটা করেছে তারাই ছোট হয়েছে। মোখলেসুর রহমান আরো বলেন, বাংলাদেশ ব্যাংকে আমরা অনুরোধ করব সব ব্যাংকে যেন নির্দেশনা দেয়। এটা আছে, তবু আবার নতুন করে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কি কি নিয়ম মানা হবে। এ ধরনের একটা ফেক লোক এত বড় একটি ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ বিভাগকে অনুরোধ করছি। সিনিয়র সচিব বলেন, আমরা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রিকোয়েস্ট লেটার দেব এই মন্ত্রণালয় যাতে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেয়। এদিকে নতুন কৌশল নিয়ে মাঠে নামছে বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক প্রাণ ফিরে পেয়েছে বিএনপি। সারা দেশে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে দলটি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টার্গেট সুস্থ ধারার রাজনীতি চর্চা। এজন্য দলের শৃঙ্খলা রক্ষায় জোর দিচ্ছেন দলের নেতারা। বর্তমান পরিস্থিতিতে নেতাকর্মীরা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন সেজন্য মাঠে নেমেছে দলটির ৩ অঙ্গ সহযোগী সংগঠন। হাইকমান্ডের নির্দেশে নেতাকর্মীদের আরও জবাবদিহির আওতায় আনতে জেলা ও বিভাগীয় পর্যায়ে যৌথ কর্মী সভা শুরু করেছে সংগঠনের শীর্ষ নেতারা। একই সঙ্গে দলীয় প্রতীক ধানের শীষের প্রচারণায় নেমেছে জাতীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। দলীয় সূত্রে সব তথ্য জানা গেছে। জানা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে লুটপাট ও দখলবাজির অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত বিএনপির হাইকমান্ড। এরই প্রেক্ষাপটে বহিষ্কার হন কয়েকশো নেতাকর্মী। প্রথম থেকে দুর্নীতি, লুটপাট, দখল ও নির্যাতন
নিপীড়নের বিষয়ে নেতাকর্মীদের সতর্ক করে বার্তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের জানমালের নিরাপত্তা ও দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানও নেন তিনি। আগামী দিনগুলোতে দলীয় নেতাকর্মীদের আরও বেশি সতর্ক রাখা ও জবাবদিহির আওতায় আনতে এখন সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন শীর্ষ পর্যায়ের নেতারা। তারই প্রাথমিক অংশ হিসেবে সারা দেশে যৌথ কর্মী সভা শুরু করেছে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি ও জনগণ নিয়ে তারেক রহমানের যে বার্তা তা দলীয় নেতাকর্মীদের মধ্যে পৌঁছে দেবে সংগঠনের নেতারা।